Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা রবার্ট ফ্রস্টের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। ডিসকাস রবার্ট ফ্রস্ট অ্যাজ এ পোয়েট অফ নেচার। রবার্ট ফ্রস্টকে আমরা কিভাবে পোয়েট অফ নেচার হিসেবে ডিসকাস করতে পারি। তো রবার্ট ফ্রস্টের লাইফ ডিউরেশন হচ্ছে গাইস 1874 টু 1963, অর্থাৎ 1874 থেকে 1963 সাল পর্যন্ত। তো রবার্ট ফ্রস্ট একজন মডার্ন আমেরিকান পোয়েট এবং রবার্ট ফ্রস্টকে কিন্তু পোয়েট অফ বোস্টন বলা হয়ে থাকে, নর্থ অফ বোস্টনও তুমি বলতে পারো। তো রবার্ট ফ্রস্টের যে প্রাকৃতিক যে নিদর্শন তিনি দেখিয়েছেন কবিতায়, আলোচনা শুরুতেই বলে রাখি এটা কিন্তু প্যান্থিস্টদের সাথে মিলবে না, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের সাথে কিন্তু কিছু ক্ষেত্রে সিমিলারিটি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু ডিসিমিলারিটিস পেয়ে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর রবার্ট ফ্রস্ট মূলত প্যাস্টোরাল সেটিং এর উপরে ভিত্তি করে কবিতা লিখলেও তার কবিতার মধ্যে কিন্তু একটা আলাদা ধরনের সেন্স, একটা আলাদা ধরনের পয়েন্ট অফ ভিউ রয়েছে। কারণ মূলত রবার্ট ফ্রস্ট প্রকৃতিকে রিফ্লেক্ট করেননি, বরং তিনি রিফ্লেক্ট করেছেন হিউম্যান নেচার, দ্যাট মিনস ড্রামাটিক সিচুয়েশন অফ হিউম্যান লাইফ। এই জিনিসটাকে কিন্তু তিনি রিফ্লেক্ট করেছেন। তার যতগুলো কবিতা সিলেবাসভুক্ত থাকুক আর সিলেবাসের বাইরে থাকুক, সব কবিতাগুলোতে একই ধরনের সেন্সিবিলিটি কিন্তু আমরা পেয়ে থাকবো। তো গাইস, রবার্ট ফ্রস্টের এই লেকচারটা নোট পেতে বা আমেরিকান পোয়েট্রি নোট পেতে বা অন্যান্য সকল কোর্সের নোট পেতে তোমরা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে কল করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নিতে পারো, ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে ওটাকে কালেক্ট করতে পারো। তো গাইস, যাদের ট্রান্সলেটিং পাওয়ার ভালো আছে তাদের জন্য মনে হয় না যে নোট কালেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা এই লেকচারটাকে ট্রান্সলেট করে সুন্দরভাবে 2-4টা কোটেশন ফিট করে নেবে, তাহলেই কিন্তু তোমরা 7 to 8 মার্কস পেয়ে যাবে। তো গাইস, যদি ভিডিও থেকে এতটুকু উপকৃত হও তাহলে অবশ্যই শেয়ার করবে তোমার সমবয়সীদের সাথে, এবং এটা তোমার হচ্ছে মোরাল রেসপন্সিবিলিটি। আর তুমি যদি বেসিক্যালি এই লেকচারটা থেকে উপকৃত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে শেয়ার করার মাধ্যমে এই কৃতজ্ঞতাটা প্রকাশ করবে ইনশাআল্লাহ। তো এরপরে গাইস, আমরা কি নিয়ে আলোচনা করছি আজকে, যে রবার্ট ফ্রস্ট অ্যাজ এ পোয়েট অফ নেচার। রবার্ট ফ্রস্টকে আমরা পোয়েট অফ নেচার কিভাবে প্রুভ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা এটা একটা পয়েন্ট করতে পারি যে ভেরিয়াস মুডস অফ নেচার, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। রবার্ট ফ্রস্টের কবিতার মধ্যে আমরা প্রকৃতির বিভিন্ন রূপ পাবো। কখনো প্রকৃতি ঠান্ডা, কখনো প্রকৃতি চমৎকার, কখনো প্রকৃতি ভীতিকর, কখনো আবার প্রকৃতি হচ্ছে হিউম্যান ফিলোসফি নিয়ে কথা বলে। এই হচ্ছে বিষয়। এই ধরনের সকল ফিলোসফিগুলো রবার্ট ফ্রস্টের কবিতার মধ্যে পাবো আমরা। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলি, অর্চার্ডের মাধ্যমে বা বাগানের মাধ্যমে একটা কনফ্লিক্টেড নেইবারহুডটাকে বর্ণনা করা হয়েছে। স্টপিং বাই উডস অ্যান্ড অন এ স্নোই ইভিনিং, এখানে যে প্রকৃতিটাকে বর্ণনা করা হয়েছে এই কবিতাটায়, সেই প্রকৃতিটা হচ্ছে খুব ঠান্ডা এবং খুব ভীতিকর। এরপরে তুমি যদি যাও বিলচেস, এই কবিতাটার মাধ্যমে যে প্রকৃতিকে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছে কবিকে। আফটার আপেল পিকিং, এর মাধ্যমে যে প্রকৃতিকে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডলি লাইফটাকে রিফ্লেক্ট করছে। এরকম ভাবে এভরি পোয়েম অফ রবার্ট ফ্রস্ট আমরা কিন্তু প্রকৃতির ডাইভার্সিফাইড মুড, বিভিন্ন ধরনের মুডটা পেয়ে থাকি। সুতরাং রবার্ট ফ্রস্টের ফার্স্ট পয়েন্ট তোমরা যেটা দিবে যে প্রাকৃতিক বা অ্যাজ এ পোয়েট অফ নেচার, সেটা হচ্ছে ভেরিয়াস মুডস অফ নেচার। তো গাইস, সেকেন্ড পয়েন্ট হচ্ছে লোকাল অ্যান্ড রিজিওনাল পোয়েট অফ নেচার। লোকাল বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে রবার্ট ফ্রস্ট তার জন্মভূমি নিয়ে কথা বলেছেন, আর রিজিওনাল বলতে আমরা নিউ ইংল্যান্ডকে বুঝে থাকি। নিউ ইংল্যান্ড কি? নিউ ইংল্যান্ড হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার উত্তর পূর্বাঞ্চলীয় 6টা রাষ্ট্র নিয়ে গঠিত একটা অঞ্চল, যেটার নাম হচ্ছে নিউ ইংল্যান্ড। আর নিউ ইংল্যান্ডের সবচেয়ে বড় শহরের নাম হচ্ছে বোস্টন। তো রবার্ট ফ্রস্ট তার যে প্রাকৃতিক নিদর্শনগুলো তার কবিতায় আমরা পাই, এই প্রাকৃতিক নিদর্শনগুলো কিন্তু নিউ ইংল্যান্ডের পাই, এবং রবার্ট ফ্রস্টের যে লোকালিটি সেই লোকালিটির নিদর্শনগুলো পায়। এবং তিনি যে ক্যারেক্টারগুলোকে চুজ করেছেন এগুলো নিউ ইংল্যান্ডার্সদের কাছ থেকেই চুজ করেছেন, আর যেটা সারা পৃথিবীতে এই ক্যারেক্টারগুলো এখন ওয়েল অ্যাডজাস্টেড। এই জন্য তুমি রবার্ট ফ্রস্টকে ইউনিভার্সাল পোয়েট অফ নেচারও কিন্তু বলতে পারো, যদিও তিনি লোকালিটির মাধ্যমে
তার প্রাকৃতিক বর্ণনাগুলো দিয়েছেন তার কবিতায়, কিন্তু আমরা তাকে ইউনিভার্সাল পোয়েট অফ ন্যাচারও কিন্তু বলতে পারি। দেখো তুমি এখানে যে দ্য ডেথ অফ এ হায়ার্ড ম্যান, এই কবিতায় একটা ফার্ম হাউসের বর্ণনা দেওয়া হয়েছে, যেটা নিউ ইংল্যান্ডের একটা ফার্ম হাউস, যেখানে দেখানো হয়েছে একজন সাইলাস নামে একজন লেবার, একজন শ্রমিকের ট্র্যাজিক ডেথটাকে দেখানো হয়েছে। এবং তার হিউম্যান ফিলোসফি যেটা, সেটা হচ্ছে মানুষ যখন কর্মঠ থাকে তখন তার সমাদর থাকে, আর মানুষ যখন গায়ে কর্মঠ মানে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে তখন উচ্চবিত্ত শ্রেণী তাকে কিন্তু রিজেক্ট করে থাকে। এর পরবর্তীতে তুমি যদি যাও তাহলে দেখবে আফটার আপেল পিকিং, ব্রিজেস, দ্য রোড নট টেকেন, মেন্ডিং ওয়াল, স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, হোম ব্যারিয়াল, এই ধরনের সকল কবিতার মধ্যেই কিন্তু তুমি ডেসক্রিপশন অফ নেচার সেটা কিন্তু তুমি পেয়ে থাকবে। সো রবার্ট ফ্রস্টকে প্রকৃতি পোয়েট অফ নেচার হিসেবে আমরা রিজিওনাল অ্যান্ড লোকাল পোয়েট অফ নেচার বলতে পারি। নেক্সট পয়েন্ট গাইস, নেচার অ্যাজ এ সিম্বল অফ ম্যানস রেভলিউশন টু দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে রবার্ট ফ্রস্টে তিনি কিন্তু দেখিয়েছেন যে প্রকৃতির মাধ্যমে প্রকৃতিকে তিনি প্রতীক হিসাবে ব্যবহার করেছেন হিউম্যান ক্যারেক্টারটাকে ডেফিনিট করার জন্য। যেমন প্রকৃতির মধ্যে কখনো শান্তি পাওয়া যায়, কখনো ভয় পাওয়া যায়, তেমনি মানব চরিত্রের মধ্যেও কখনো ভয়ঙ্কর, কখনো ভীতি, কখনো শান্তি, কখনো প্রশান্তি, এই জিনিসগুলো আমরা কিন্তু পেয়ে থাকি। এখানে দেখো যে ব্রিজেসের মাধ্যমে যে প্রাকৃতিক নিদর্শনটা ঢোকানো হয়েছে সেটা হচ্ছে হিউম্যান ফ্ল্যাশব্যাককে ঢোকানো হয়েছে। যেমন এই ছোট গাছে যে খেলাধুলা করছে শিশুরা, এটার মাধ্যমে চাইল্ডহুড মেমোরিজটাকে স্মরণ করা হয়েছে। আফটার আপেল পিকিং, এই যে এখানে যে প্রাকৃতিক নিদর্শন দেওয়া হয়েছে যে আপেলটা পাড়ার পরে আপেল তুমি যখন পিক আপ করবে তার পরবর্তীতে এই ফলটা যেমন শূন্য হয়ে যায়, তেমন এই বস্তুবাদী পৃথিবীতে কিন্তু মানুষের জীবনটা যখন প্রৌঢ়ত্বে পৌঁছে যায় তখন কিন্তু তার জীবনটাও এরকম শূন্য হয়ে যায়, তার জীবনটাও বৃথা হতে থাকে। এরপরে তুমি দেখো প্রায় দুইটা বাগানের মধ্যে বেড়া দেওয়া, এই বেড়া দেওয়াটা কিন্তু মানুষের মনের মধ্যেকার বেড়াকেও রিফ্লেক্ট করে মিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে। এবং তুমি যদি এটা দেখো যে ট্রি অ্যাট মাই উইন্ডোজ, এখানে তুমি দেখতে পাবে যে প্রকৃতিকে রবার্ট ফ্রস্ট কি ফান আর সেনজেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বর্ণনা করেছেন, এবং সেই ফান বা সেনজেশনাল পয়েন্ট অফ ভিউটা কিন্তু মানুষের মধ্যেও রয়েছে। সো নেচারটাকে রবার্ট ফ্রস্ট আসলে হিউম্যান সাইকোলজিক্যাল রেভেলেশন হিসেবে প্রকাশ করেছেন, অর্থাৎ মানুষের প্রকৃতির মধ্যে যেমন বৈচিত্র্যতা রয়েছে তেমনি মানুষের সাইকোলজির মধ্যেও এ ধরনের বৈচিত্র্যতা রয়েছে। তো তোমরা এইভাবে এটাকে রেফার করে লিখলেই হবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই, তবে কোটেশনটা নিজের মতো করে একটু সেট করে নিতে হবে। নেক্সট পয়েন্ট গাইস, নেচার অ্যাজ বোথ এ ম্যানেজ অ্যান্ড কমফর্ট। তো গাইস, ম্যানেজ শব্দের অর্থ হচ্ছে আতঙ্ক, ভয়, ভীতি, এবং কমফোর্ট শব্দের অর্থ কি প্রকৃতি হচ্ছে আরামের জায়গা। আসলেই তাই। দেখো যেভাবে প্রাকৃতিক বর্ণনা দেওয়া হচ্ছে, বনের মধ্যে তুমি একলা, দুইটা রাস্তা দুই দিকে, এই প্রকৃতিটা থেকে তো এমনি হিউম্যান হার্ট কনফ্লিক্ট আসবে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ভীতি আসবে। এবার স্টপিং বাই উডসে কি বর্ণনা করা হচ্ছে, প্রকৃতির ধারে দাঁড়িয়ে একটা বাড়ি নাই, ঘর নাই, সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে, তার ছোট্ট ওই ঘোড়াটা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে স্যার সামথিং মিস্টেকেন, কিছু ভুল হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যে প্রকৃতির বর্ণনা দিয়েছেন রবার্ট ফ্রস্ট, সেটা কিন্তু কি দাঁড়াচ্ছে গাইস, যে প্রকৃতিটা কখনো ভয়ঙ্কর, কখনো আবার আরামদায়ক, এবং তার প্রত্যেকটা কবিতার মধ্যেই কিন্তু তুমি কোনো কবিতায় আরামদায়ক পাবে, কোনো কবিতায় পাবে হচ্ছে প্রকৃতি হচ্ছে ভয়ঙ্কর। তবে এখানে বলে রাখি, পোয়েট্রি যেহেতু কোটেশন সহ লিখলে ভালো মার্কস পাবে, কাইন্ডলি একটু লেবার দিয়ে এই ট্রান্সলেশন গুলোর সাথে কোটেশনটাকে অ্যাড করে নিবে। ওকে, নেক্সট পয়েন্ট গাইস, সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি উইথ ওয়ার্ডসওয়ার্থ। আসলে ওয়ার্ডসওয়ার্থের সাথে রবার্ট ফ্রস্টের কি কি সিমিলারিটি আছে আর কি কি ডিসিমিলারিটি আছে। যদি এই পয়েন্টের একটা তালিকা প্রকাশ করি তাহলে ডিসিমিলারিটিস এর পয়েন্ট অফ ভিউটা বেশি আসবে, সিমিলারিটিস এর পয়েন্ট অফ ভিউটা কম আসবে। সিমিলারিটির ক্ষেত্রে তুমি যদি দেখাতে যাও তাহলে হচ্ছে রবার্ট ফ্রস্টের জন্য যেমন পোয়েটিক ভিশন নেচার, অনুরূপভাবে ওয়ার্ডসওয়ার্থের জন্য পোয়েটিক ভিশন হচ্ছে নেচার। বাট রবার্ট ফ্রস্টের জন্য পোয়েটিক ভিশন নেচার হলেও সাবজেক্টিভিটি কখনোই ওয়ার্ডসওয়ার্থের মতো তিনি প্রকাশ করেননি। এরপরে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে সাবজেক্টিভিটি যদি প্রকাশ করেও থাকেন তাও তিনি
থার্ড পারসন পার্সপেক্টিভ থেকে কিন্তু সাবজেক্টিভিটিটাকে রিপ্রেজেন্ট করেছেন। এর পরের যে পয়েন্টটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে প্যানথেইস্ট। প্যানথেইস্ট বলতে যেটা বোঝানো হয়, ইন এভরি অবজেক্ট অফ নেচার ইউ গেট দ্য এক্সিস্টেন্স অফ গড, দিস ইজ কল্ড প্যানথেইজম। তো এই প্যানথেইস্ট কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বাট রবার্ট ফ্রস্ট কিন্তু প্যানথেইস্ট বিলিফ থেকে তার কবিতাগুলো লিখেনি। প্রকৃতিকে তিনি মূলত ভীষণ হিসাবে নিয়েছেন। এর মূল উদ্দেশ্যই হচ্ছে প্রকৃতির মধ্যে যেমন ড্রামাটিক চেঞ্জ রয়েছে, তেমনি হিউম্যান সাইকোলজির মধ্যে ড্রামাটিক চেঞ্জ রয়েছে। এরপরে যদি তুমি নিয়ে আসো তাহলে যেটা দেখা যাবে যে রবার্ট ফ্রস্ট কিন্তু প্রকৃতির মাধ্যমে মানবীয় চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু প্রকৃতির মাধ্যমে মানবীয় চরিত্রকে ফুটিয়ে তুলেননি, বরং তিনি প্রকৃতির মাধ্যমে ইন্টারপ্রিটেশন অফ লাইফটাকে ফুটিয়ে তুলেছেন। আর রবার্ট ফ্রস্ট কি করেছেন, প্রকৃতির মাধ্যমে মানবীয় চরিত্রটাকে উপস্থাপন করে হিউম্যান ফিলোসফিটাকে ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা ওয়ার্ডসওয়ার্থের সাথে কিছু পয়েন্টে মিল পেলেও বেশিরভাগ ক্ষেত্রেই রবার্ট ফ্রস্টের কিন্তু ডিসিমিলারিটিস পেয়ে যায়। এই কারণে এই পয়েন্টটাকে অবশ্যই তোমরা দেখাবে। লাস্ট পয়েন্ট আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে রবার্ট ফ্রস্ট অ্যাজ এ পোয়েট অফ নেচার ইন ক্যাভেলিয়ার ফ্যাশন। ক্যাভেলিয়ার ফ্যাশন বলতে আসলে কি বোঝানো হয়, যে ক্যাভেলিয়ার ফ্যাশন মিনিং হচ্ছে সেনজেশন এন্ড ফান, অর্থাৎ সেনজেশনের মাধ্যমে প্রকৃতিটাকে উপস্থাপন করা। আর এর জন্য ট্রি অ্যাট মাই উইন্ডোজ এই কবিতাটার মাধ্যমে আমরা রেফার করে লিখতে পারি। যেমন ট্রিসটাকে তিনি কি দেখছেন, যে ট্রিসটা কত কিছু সহ্য করছে, ঝড়ের সময় ঝড় সহ্য করছে, রোদের সময় রোদ সহ্য করছে, তুষার যখন পড়ছে তখন তুষার সহ্য করছে। এখানে সেনজেশন বলতে কি বোঝানো হয়েছে, মানুষের আবেগ অনুভূতির যে বিষয়গুলো। অনুরূপভাবে মানুষের কিন্তু সেনজেশনটা এরকম হয়ে থাকে, কখনো মনের মধ্যে ঝড় উঠে, কখনো মনের মধ্যে আতঙ্ক উঠে, কখনো মনের মধ্যে শান্তি বিরাজ করে। এইভাবে রবার্ট ফ্রস্ট কিন্তু প্রকৃতির মাধ্যমে প্রত্যেকটা কবিতায় প্রকৃতির মাধ্যমে হিউম্যান ফিলোসফি অ্যান্ড সাইকোলজিটাকেই কিন্তু তিনি রিপ্রেজেন্ট করেছেন। আশা করছি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গিয়েছে। তো পরিশেষে আবার বলছি, কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে চাও ভিডিও থেকে উপকৃত হয়ে, তাহলে তোমার বন্ধুর উপকার করো এটা শেয়ারের মাধ্যমে। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট এন্ড অর্ডার গাইস অ্যাজ ইউর টিচার। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ডে উইল মিট ওয়ান্স अगेन, হ্যাভ এ গুড ডে, লাভ ইউ সো মাচ।